তারেক রহমানের মতো একজন মানুষের ওপরও যদি এই ধরনের অমানবিক নির্যাতন করা হয়, একজন সাধারণ কর্মীকে তাহলে কিভাবে তার উপর কি নির্যাতন করা হচ্ছে? এটাই তো আসলে অনিমেয়। তারেক রহমান সাহেব কিন্তু গাড়ি নিয়ে ঢাকা মেডিকেল কলেজের বলতে পারেন যে কলেজের সামনে কোথাও ঠিক নিজে অপেক্ষা করতেন, কখনো কাউকে জানাননি। তার স্ত্রী ডিউটি শেষ করলে তাকে নিয়ে বাসায় চলে আসতেন। তারেক রহমানের মেয়ে, সে কি আমাদের বাঙালি সংস্কৃতিতেই বেশি লালিত হচ্ছে নাকি না এখন তো বিদেশে আছেন, নাকি না বিদেশের সংস্কৃতির দিকে ঝুঁকে যাচ্ছেন? তার ভাই, ছোট ভাই আরাফাত রহমান কোকো, তার জন্য তার অসম্ভব রকম ভালোবাসা আছে, অসম্ভব। তো সেখানে অনেকে বলে যে আমি এটা রান্না করতে পারি, আমি এটা রান্না করতে পারি, বলে যে আপনি আসলে আমরা আপনাকে কই মাছ রান্না করে খাওয়াবো, কেউ যদি বলে যে আপনাকে সর্ষে ইলিশ খাওয়াবো, এরকম। তো উনি বলেন যে আমি তো খাওয়ার ব্যাপারে খুব বেশি ভোজন রসিক, এটা তো বলতে পারবো না, 1 নম্বর। আর 2 নম্বর, আমি তো কোনো রান্না জানি না। উনি তখন অকপটে বলেন যে আপনারা থালা বাসন যেগুলো এটা করবেন, ওটা আমি পরিষ্কার করে দেবো, কারণ এই কাজটা আমি খুব ভালো পারি এবং এই কাজটা আমি এখানে বেশ ভালোভাবে করছি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন দেশের কথা। আপনাদের সাথে আছি আমি সুজন মাহমুদ। দর্শক, আজ এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, খুব সাধারণভাবেই আমরা তারেক রহমানকে জানতে চাইব। এই সংক্রান্ত একটা বই কিছুদিন আগে প্রকাশিত হয়েছে, তারেক রহমান সংগ্রাম ও রাজনৈতিক যাত্রা। এটা সম্পাদনা করেছেন ডাক্তার মওদুদ আলমগীর পাভেল, যিনি বিএনপি মিডিয়া সেলের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডক্টর মওদুদ আলমগীর পাভেল। ডক্টর মওদুদ আলমগীর পাভেল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আর সম্পাদনায় আরেকজন আছেন আমার সাথে, ডক্টর সাইমুম পারভেজ। ডক্টর সাইমুম পারভেজ এবং আপনি, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু আপনাকে আজকে সামনে পেয়েছি, এই কারণে আরো সামনে থেকে ধন্যবাদটা জানানো আমার। বইটাতে আসলে কোন কোন বিষয়গুলো আপনারা জোর দিয়েছেন, মানে কি বিষয় তারেক রহমানকে কিভাবে তুলে ধরেছেন এখানে? আসলে এটাকে কোনো পরিপূর্ণ একটা জীবনী বা আত্মকাহিনী এরকম বলা যাবে না। সেটা হলো যে অনেকেরই হয়তো প্রশ্ন বা জিজ্ঞাসা রয়েছে যে তারেক রহমান সাহেবকে তারা যে এরকমভাবে দেখেন, চেনেন, তার একটা ভিন্ন মাতৃকতা রয়েছে বা বহুমাত্রিকতা একটা আছে। সেটাই আমরা এটার মধ্যে থেকে দেখাবার চেষ্টা করেছি। যেমন তার শৈশবটা কেমন কেটেছে, কৈশোরে তার জীবন যখন তিনি দেখেছেন যে তার বাবা দেশের রাষ্ট্রপতি, আবার তারুণ্যে দেখেছেন যে তিনি একজন, তার মা যিনি একটা বৃহত্তম রাজনৈতিক দলের প্রধান হিসেবে একটা স্বৈরাচার বিরোধী, এরশাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। তারপর নিজেকে উনি পরিচালিত করেছেন কীভাবে, রাজনীতিতে কীভাবে এলেন, 1/11 তার উপর কীরকম বিভীষিকার একটা পরিবেশ তৈরি করলো, তার সাথে তার পরিবার, তার ভাই, তার মা, তারা কীভাবে নির্যাতিত হয়েছে এবং তিনি দেশ ছাড়তে কী কারণে বাধ্য হয়েছেন। তারপরে স্বৈরাচারী সরকার বিগত সময়ে তাকে মিডিয়ার সামনে কেন আসতে দেয়নি, বা তার ফলশ্রুতিতে যখন তাকে তার আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন কারাবন্দী হয়েছেন, যখন সেই সময়কার প্রয়োজনে তাকে দলের দায়িত্ব নিতে হয়েছে, সেই দূরত্ব থেকে তিনি দলকে কীভাবে সংগঠিত রেখেছেন, ঐক্যবদ্ধ রেখেছেন এবং এই আন্দোলনকে বেগবান করেছেন। এবং গত 24 জুলাই যে গণ অভ্যুত্থান, সে পর্যন্ত এই আন্দোলনের নেতৃত্ব দেওয়ার ভেতর থেকে তিনি গণমানুষের কাছে কীভাবে উপস্থাপিত হতে পারেন, সেই রকম কিছু টুকরো টুকরো বিষয় এখানে আছে। এর বাইরে যে আর কিছু আছে, যেখানে ওনার যে তারেক রহমানকে আমরা জানি না, চিনি না, সেই অপ্রকাশ্য কিছু কিছু জিনিস আছে, যেটা উনি নেপথ্য থেকে কী করে মানব কল্যাণের সাথে নিজেকে সম্পৃক্ত রাখেন, পরিবারের একজন পিতা হিসাবে, একজন পুত্র হিসাবে, একজন ভাই যিনি তার ভাইকে হারিয়েছেন, সেই তারেক রহমান এবং একটা বিদেশের পরিবেশে বাংলাদেশ থেকে এতটা দূরে থেকে কীভাবে বাংলাদেশকে দেখেন, বিশ্ব রাজনীতির সাথে, বিশ্ব অর্থনীতির সাথে নিজেকে কীভাবে উনি সম্পৃক্ত করতে পারেন, এই ব্যাপারগুলো নিয়ে আমরা আসলে যেই তারেক রহমানকে আমরা জানি না, আসলে সেই বিষয়গুলোই আমরা জানতে চাই, দর্শকদেরকেও জানাতে চাই। আসলে এত দূর থেকে বাংলাদেশ এবং বাংলাদেশকে নিয়ে উনি মানে এত অত্যাচার, নির্যাতন, নিপীড়নের মধ্য থেকেও বাংলাদেশকে আসলে উনি কিভাবে দেখছেন এবং দেখেন? আসলে বাংলাদেশ তার ধ্যান, জ্ঞান, চিন্তায় এর বাইরে কিছু নেই। আপনারা যদি খেয়াল করে দেখেন যে ওনার দিনের দিনপঞ্জিটা যদি আপনি হিসাব করেন, আমরা যখন বলতে গেলে দ্বীপ প্রহর যখন আমাদের, তখন কিন্তু ওনার সেই সময় কিন্তু ভোর হয়, দুপুর আমাদের যখন এখানে ফজরের নামাজের পরে বলতে গেলে যে ওনার দিন শুরু করতে হয়, যদি আমরা তখন দিনের হিসাবে অনেকটা এগিয়ে থাকি। এবং পরবর্তী পর্যায়ে মাঝরাত পর্যন্ত, বাংলাদেশের মাঝরাত পর্যন্ত উনি কিন্তু নিরবিচ্ছিন্নভাবে তার নেতাকর্মীর সাথে সংযুক্ত থাকেন, তাদের বিপদে আপদে। যে সময়টাতে বলতে গেলে যে স্বৈরাচারের বিরুদ্ধে যখন আমাদের আন্দোলন সংগ্রাম চলছিল এবং
আমরা সবাই জানি যে বিএনপি নেতাকর্মীদের প্রতি মাপের নির্যাতন হয়েছে। সেই সময় তিনি তাদের প্রতি সমবেদনা, সহানুভূতি এবং নেতৃত্ব জায়গা থেকে তাদেরকে সাথে সম্পৃক্ত, সংযুক্ত থাকার চেষ্টা করেছেন। এবং বলতে গেলে যে যখন মাঝরাত আমাদের হয়, তখন কিন্তু তার ওখানে সন্ধ্যা, ফলে তিনি কিন্তু তখনই বিশ্রামে যাওয়ার সুযোগটা পান না। আবার তার সেই ওই বিদেশে তার জীবনযাপনের ক্ষেত্রে ওই জায়গাতেও তার কিছু কর্মকাণ্ড থাকে, পারিবারিক কিছু দায়িত্ব থাকে। উনি একজন পরিবারের সাধারণ মানুষ হিসেবে কিন্তু জীবনযাপন করেন, এটা হয়তো আমাদের অনেকেরই জানা নেই। আসলে সেই জায়গা থেকে জানবার ইচ্ছা যে আসলে একজন তারেক রহমান তো এত বড় মাপের একজন নেতা, এত বড় একটা দলকে উনি সারাদিন ব্যাপী সামাল দেন। এর বাইরে উনি একজন পিতা, একজন স্বামী, আবার একজন সন্তান, সবকিছু মিলে আসলে এটা সমন্বয় করেন কিভাবে? আসলে আমরা সবাই বাইরে থেকে যে তারেক রহমানকে জানি, চিনি, সেটি হ্যাঁ রাজনৈতিক নেতা হিসেবে তার দৃঢ়তার জায়গাটা দেখি। কিন্তু তিনি যে একজন সাধারণের মধ্যেও যে একটা অসাধারণ মানুষ, বা অসাধারণের মধ্যেও তার সাধারণ জীবনযাপন আছে, সেটা সম্পর্কে হয়তো আমাদের অনেকের ধারণা নেই। আর যে কয়টা কথা বললেন, হ্যাঁ স্বামী হিসেবে এই বিদেশে থেকেও অনেকে হয়তো জানেন না যে দেশেও যখন তিনি থাকতেন, কারণ তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, তিনি আপনারা জানেন যে ঢাকা মেডিকেল কলেজ থেকে উনি খুবই একটা সম্মানজনক ভাবে কিন্তু তার মেডিকেল প্রফেশনে সম্পৃক্ত ছিলেন। তার এমবিবিএস ডিগ্রিতে তিনি অনার্স পেয়েছেন, আপনারা সবাই জানেন। কিন্তু উনি একজন নিবৃত্তচারী মানুষ, কিন্তু ঠিক আত্মপ্রকাশ উনিও করেননি। ফলে তার যে ডিউটি রোস্টার থাকলে, যখন বিকেলের ডিউটি থাকতো, সেটা শেষ হতো রাত 8টায়। তারেক রহমান সাহেব কিন্তু গাড়ি নিয়ে ঢাকা মেডিকেল কলেজের বলতে পারেন যে কলেজের সামনে কোথাও ঠিক নিজে অপেক্ষা করতেন, কখনো কাউকে জানাননি। তার স্ত্রী ডিউটি শেষ করলে তাকে নিয়ে বাসায় চলে আসতেন, কিন্তু এটা হয়তো আমাদের অনেকের জানা নেই। ঠিক এই কাজটা এখন বিদেশে থাকলেও মাঝে মাঝে ওনাকে করতে হয়। তিনি কখনো হয়তো বা তাকে হাসপাতালে পৌঁছে দেন, অথবা গাড়িতে করে কখনো তাকে ফিরিয়েও আনেন। এর পাশাপাশি মায়ের প্রতি তার অসম্ভব দায়িত্ববোধ রয়েছে। আপনারা সবাই জানেন যে আমি মাঝে মাঝে ভেবে অবাক হই, তার সংকটময় চিকিৎসার সময়টা আমরা প্রত্যেকেই কিন্তু জানি যে মাঝে মাঝে তার অবস্থার অবনতি হচ্ছে, তাকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে, যেখানে উনি আইসিইউতে থাকছেন, বিভিন্ন রকম ছোটোখাটো প্রসিডিওর করতে হচ্ছে, তাকে এন্ডোস্কোপি করতে হচ্ছে, তার হার্টে রিং পড়াবার মতন পরিস্থিতি তৈরি হচ্ছে। এরকম সময়টাতেও তিনি কিন্তু রাজনৈতিক জায়গা থেকে, যে তার এত বড় একটা দল, সে দলের মানুষের মনোবল ঠিক রাখা, এই আন্দোলনের দিক নির্দেশনা দেয়া, এর পাশে দিনের সব শেষে মার সাথে কিন্তু উনি যোগাযোগ করার চেষ্টা করতেন, মার অবস্থা কেমন, চিকিৎসকদের সাথে কথা বলতেন। তার স্ত্রী, আপনারা জানেন যে মাঝে মাঝে মেডিকেল বোর্ডে তিনি যেহেতু একজন স্বনামধন্য কার্ডিওলজিস্ট, তো ফলে তিনিও কিন্তু মেডিকেল বোর্ড যেটা হতো সেই বোর্ডের একটা অংশ নিতেন। তারেক রহমান সাহেব নিজেও মেডিকেল বোর্ডের, হয়তো কোনো মেডিকেল টেকনিক্যাল কোনো প্রশ্ন উনি করতেন না, শুনতেন মায়ের অবস্থার কোন অবস্থায় যাচ্ছে, অগ্রগতি, উন্নতি, অবনতি সবটাই উনি জানতেন। কিন্তু এটা কিন্তু কখনো তার মুখে, তার অবয়বে, তার কাজের ভেতর কিন্তু আপনি মানে এই প্রভাবটা মানে রাজনৈতিক কোনো কার্যক্রমে প্রকাশ পেত না। এবং এই যে দৃঢ়তা, এটা কিন্তু অনেকেরই জানা নাই। কারণ এরকম একটা অবস্থায় একটা পুত্র হিসেবে তিনি তার মায়ের চিকিৎসার পাশে আসতে পারছেন না, সেই কষ্টটাকে বুকে ধারণ করে তিনি যেমন শক্তভাবে মায়ের চিকিৎসাকে পর্যবেক্ষণ করেছেন, আবার একই সাথে দলের নেতাকর্মীদের মনোবল যেন কোনো কর্মে বিপর্যস্ত না হয়, সেজন্য তাদের দিক নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে তার কথায়, তার চেহারায় কিন্তু এর প্রভাব পড়তে দেননি একদিন। আবার যদি আপনি বলেন যে তার মেয়ের কথা যদি বলেন, আপনি নিশ্চিতভাবে জানবেন যে বাংলাদেশের জন্য একটা পরিবারের সদস্যকে বা কন্যাকে যেভাবে তৈরি করা দরকার, এই দেশের জন্য ভালোবাসা, সেটার ক্ষেত্রে কিন্তু উনি তার মেয়েকে ঠিক সেরকম করে তৈরি করেছেন। মানে এটা হয়তো বা একটা সাধারণের কাছে প্রশ্ন জাগতে পারে যে তারেক রহমানের মেয়ে, সে কি আমাদের বাঙালি সংস্কৃতিতেই বেশি লালিত হচ্ছে, নাকি না এখন তো বিদেশে আছেন, নাকি না বিদেশের সংস্কৃতির দিকে ঝুঁকে যাচ্ছেন? জানেন না যে তিনি বিশুদ্ধ এবং চমৎকার বাংলায় কথোপকথন আপনার সাথে করবেন, এটা শুধু না, তার ভেতরে সংস্কৃতিতে পরিপূর্ণ বাংলাদেশের মানুষের জন্য যে সাংস্কৃতিক পরিচয়টা থাকা দরকার, সেটা কিন্তু তার আছে। আপনারা জানেন যে ব্রেকফাস্ট প্রেয়ার একটা অনুষ্ঠানে কিছুদিন আগে যোগ দিয়েছিলেন, উনি তার বাবার প্রতিনিধিত্ব করেছিলেন ওয়াশিংটন ডিসিতে। সেখানে কিন্তু তার অনুষ্ঠানে কিন্তু উনি শাড়ি পরে অংশগ্রহণ করেছেন, কোনো কোনো জায়গাতে আপনি খেয়াল করে দেখবেন। এবং তার বাবা তার ভেতরে কিন্তু একটা কষ্ট লালন করেন,
এটা হয়তো অনেকে জানা নেই। মানে এর কষ্টটা কি? কষ্টটা হচ্ছে যে তিনি তার মেয়েকে এই প্রায় 17টি বছর বাংলাদেশ দেখা থেকে বঞ্চিত রেখেছেন বা তাকে রাখতে হয়েছে বাধ্য হয়ে। উনি কিন্তু খুব একটা আবেগের জায়গা থেকে বলেন যে তারও তো ইচ্ছা করে যে তার মেয়েকে উনি বাংলাদেশে আনবেন, বাংলাদেশকে দেখাবেন। এই দেশের পরিচিত মানুষজন, যারা আত্মীয় স্বজন, যাদের সাথে সে ছোটবেলায় বড় হয়েছে, যাদের যে পরিবেশ দেখে সে এখান থেকে চলে গেছে, একটা বলতে পারেন একটা শিশু বা একটা কিশোরী পর্যায়ের একজন, তিনি একজন পরিপূর্ণ একটা জায়গায় পৌঁছেছেন এখন। তিনি তার আইন পেশায় ব্যারিস্টারি পাশ করেছেন, সেখানে তিনি সেই পেশায় সংযুক্ত আছেন। কিন্তু দেশের জন্য তাকেও তিনি যে কিছু করতে চান বা দেশের মানুষের জন্য যে কিছু অনুভব করেন, সেটা তার প্রত্যেকটা কাজের মধ্যে আছে। এবং এই যে দেখবেন যে সম্প্রতি ওয়াশিংটন যে ব্রেকফাস্ট প্রেয়ার অনুষ্ঠান যেটি হয়েছে, সেখানে কিন্তু উনি খুবই যোগ্যতার সাথে তার বাবাকে প্রতিনিধিত্ব। এটা আসলে সারা দেশব্যাপী একটা আলোচনার বিষয় ছিল, যে অনেকেই বলছিলেন যে যোগ্য পিতার যোগ্য সন্তান, মানে সেই জায়গাটাই বোধহয় আসলে প্রমাণ করেছে। হ্যাঁ, যোগ্য পিতার যোগ্য সন্তানের ব্যাপারটা একটা আছেই, কিন্তু সেখানে কিন্তু এরকম নয় যে তিনি বাবার কোনো সুবিধা নিয়ে বা তার অবস্থানের সুবিধা নিয়ে কিন্তু বড় হবেন, এই ধারণা নিয়ে কিন্তু জামিয়া রহমান কিন্তু বড় হচ্ছেন না। তিনি তার স্বকীয়তা নিয়ে, তার নিজস্ব যে যোগ্যতা আছে, সেটাই কিন্তু তাকে বড় করতে সাহায্য হচ্ছে। এবং সেটা কোনো একটা পারিপার্শ্বিক যে সুযোগ বা সুবিধা বা আনুকূল্য, সেটা তাকে তার বিকশিত হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নয় বা সেটাকে তাকে প্রভাবিত করছে না। শুধু মেয়েই আছে এখানে নাকি তার পরিবারের সামগ্রিক বিষয়গুলো নিয়েও তো তার কোনো আক্ষেপ কাজ করেছে? সেটা হচ্ছে যে তার ভাই, ছোট ভাই আরাফাত রহমান কোকো, তার জন্য তার অসম্ভব রকম ভালোবাসা আছে, অসম্ভব। এবং তিনি হয়তো, জানি না, এটা হয়তো কখনো প্রকাশ করেননি, কিন্তু হয়তো আমার কাছে যেন যেন মনে হয় যে তার রাজনীতিতে আসার কারণে তার ভাইকে নির্যাতনের শিকার হতে হয়েছে, বা তার মা রাজনীতির সাথে জড়িত ছিলেন, বা একটা রাজনৈতিক পরিবারের সদস্য হওয়ার কারণে তারপর যে আক্রমণটা হয়েছে। একজন সম্পূর্ণ রাজনীতি প্রমুখ একটা মানুষ, যে পরিপূর্ণভাবে ক্রীড়া জগতের উন্নয়নটা ছিল তার একমাত্র ধ্যান এবং জ্ঞান। বাংলাদেশের ক্রিকেটের যে বিকাশ, ক্রিকেট একাডেমির উনি ডিরেক্টর ছিলেন, আপনারা জানেন সবাই। সেখান থেকে বাংলাদেশের ক্রিকেটকে আজকে যে গৌরব এবং সম্মানজনক জায়গাতে ক্রিকেট পৌঁছেছে, সেটার জন্য তার যে অবদান, সেটা ঠিক তার মাধ্যমে হয়েছে। এবং সেই ভাইকে হারানোর কষ্টটা, এবং তার এমনকি তার জানাজাতেও অংশগ্রহণ করতে না পারার ব্যাপারটা উনি প্রতিনিয়ত ফিল করেন। এবং তার জন্ম বা মৃত্যু বার্ষিকীর যে সময়গুলো আসে, তখন একজন বড় ভাই হিসেবে তিনি সবসময় চেষ্টা করেন যেন তার মাগফিরাতের জন্য, তার পরকালে তার যেন শান্তিময় সময় যেন তার অতিবাহিত হতে পারে, সেটার জন্য তিনি গরিবের ভেতরে, দুস্থের ভেতরে, অভাবী মানুষের ভেতরে সহযোগিতার হাত নিয়ে যান। তিনি কখনো দান এগুলো শব্দ ব্যবহার করতে চান না, কারণ তিনি মনে করেন যে এটা মাধ্যমে একটা মানুষকে ছোট করা হয়, এগুলো উনি ব্যবহার করেন না। তাদের পাশে সহযোগিতার হাত নিয়ে দাঁড়ান সবসময়। তার ভাই হওয়ার কারণে অথবা রাজনৈতিক পরিবারের সদস্য হওয়ার কারণে তার উপর এরকম নির্যাতন এবং পরবর্তীতে মৃত্যুর মুখে পড়তে হয়েছে। ঠিক একইভাবে তো জনাব তারেক রহমান, তাকেও তো নানা রকমের নির্যাতনের শিকার হতে হয়েছে, আপনারা উল্লেখ করেছেন। কিন্তু খেয়াল করে দেখবেন যে উনি কিন্তু এই জায়গাগুলোতে, আমরা রাজনৈতিক নেতাদের বেশিরভাগ ক্ষেত্রে বলতে শুনে যে তিনি কি নিজে ব্যক্তিগতভাবে নির্যাতিত হয়েছেন, তিনি কিন্তু এই কথা কখনো কখনো মানে উচ্চ কণ্ঠে বলেন না। তাকে বললে বেশিরভাগ ক্ষেত্রে উনি বলেন যে আমার দলের নেতাকর্মীদের ভেতরে অনেকেই আছেন যারা আমার চাইতে অনেক বেশি নির্যাতন কষ্ট সহ্য করতে হয়েছে, তারা গুমের শিকার হয়েছেন, তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, পরিবার বিচ্যুত হয়েছেন, পরিবারের ছেলে মেয়েদের লেখাপড়া তাদের নষ্ট হয়েছে, ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, ঢাকা শহরে এসে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে, এমন পেশার সাথে সংযুক্ত হতে হচ্ছে তার যেটা করার কথা ছিল না, লেখাপড়া বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছে। সে তুলনায় আমার নির্যাতন কষ্টের কথা আমি বলতে চাই না, এটা আমি মনে করি যে তার তুলনায় এগুলো কিছুই নয়। তবে এটা ঠিক, তবে তার মতো একজন মানুষকেও যদি এত নির্যাতনের শিকার, আসলে এটা আমরা আমাদের এই বইয়ের মধ্যে এনেছি একটা জায়গাতে, সেটাও মানে খুবই সংক্ষিপ্ত সারে, যেটা তার রিমান্ড শুনানির এক পর্যায়ে তিনি বলেছেন যে তাকে কিভাবে নির্যাতন করা হয়েছে। তাকে আপনারা জানেন অনেকে যে খুবই অমানবিকভাবে নির্যাতনটি করা হয়েছে, যে হয়তো অনেকের সাথে হয়েছে, তার সাথে ব্যতিক্রম ছিল না। তারা যে ক্যান্টনমেন্টে উনি জন্মগ্রহণ করেছেনই বলতে পারেন, যে বিকশিত হয়েছেন, বড় হয়েছেন, সেই পরিমণ্ডলে তাকে এই নির্যাতনের অনেক সময় সহ্য করতে হয়েছে। তাকে যেখানে তাকে হাত বেঁধে, পা বেঁধে মুখে
কাপড় ঢেকে দিয়ে নির্যাতন করা হয়েছে, অনেক উচ্চতা থেকে বারবার তাকে ফেলে দেওয়া হয়েছে, এটা আপনারা জানেন। তার মেরুদণ্ডের হাড় ক্ষতিগ্রস্ত হয়েছে, কয়েকটি জায়গাতে হাড়ের জোড়াগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং সত্যিকার উনি ভালো করে হাঁটতেও পারছিলেন না সে সময়। এই সময়টা গেছে তার উপর দিয়ে, কিন্তু সবচেয়ে বড় কথা যে এটা উনি নিজে বলতে চান না। কিন্তু এটা তো আসলে বাস্তবতা যে আসলে তারেক রহমানের মতো একজন মানুষের ওপরও যদি এই ধরনের অমানবিক নির্যাতন করা হয়, একজন সাধারণ কর্মীকে তাহলে কিভাবে তার উপর কি নির্যাতন করা হচ্ছে, এটাই তো আসলে অনিমেয়। কিন্তু এটা আমরা সবাই জানি যে বাংলাদেশে জিয়া পরিবার স্বৈরতন্ত্রের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। আপনারা জানেন যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা বলেন, সার্বভৌমত্ব বলেন, বাংলাদেশকে বাংলাদেশের জায়গায় রাখার ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমানের কোনো রকম কোনো ছাড় নেই। তাদের কাছে বাংলাদেশ প্রথম, সবার আগে বাংলাদেশ। এই কনসেপ্ট থেকে উনি খুব যে উচ্চ কণ্ঠে বলেন বলেই খুব স্বাভাবিকভাবে তারা জানে। আমরা যদি থিওরিটিক্যালি চিন্তা করি যে বাংলাদেশে এই মুহূর্তে জিয়া পরিবারের কেউ নেই, তাহলে বাংলাদেশের রাজনীতিতে যারা সত্যিকার অর্থে বাংলাদেশের রাজনীতিকে প্রভাবিত করতে চায়, দখল করতে চায়, দখলদারিত্বের ভিতরে নিতে চায়, সার্বভৌমত্বকে একেবারে বিনষ্ট করতে চায়, তাদের জন্য খুব বেশি কষ্ট করতে হয় না। তারা জানে যে তাদের লক্ষ্যবস্তু একটি, তাদের মধ্যে তো বলা চলে যে ফাঁকা মাঠ হয়ে যায় সেক্ষেত্রে। সুতরাং বাংলাদেশকে তিনি সবার আগে রাখেন। এবং ওই যে কথাটি আমি একটু আগে বলছেন যে বিদেশে উনি আছেন, কিন্তু সেখানেও পথে ঘাটে উনি যখন খুবই সাধারণভাবে চলাফেরা করেন, অন্যদের মতন একটা ক্যাফেতে বসে এক কাপ কফি বা ফলের রস, এটাই হলো তার সবচেয়ে বড় বিনোদন, হয়তো বলতে পারেন না, কিন্তু সেখানে কিন্তু নিশ্চুপ থাকেন না, মানুষের সাথে কথা বলেন, লোকজনকে উদ্বুদ্ধ করেন, বাংলাদেশের জাতীয়তাবাদের ধারণার সাথে যারা আছে তাদেরকে উনি এটুকু অন্তত এই বার্তাটুকু দেন যে দেশের বাইরে থাকলেও দেশের জন্য অনেক কিছু করার সুযোগ আছে। এবং আমি মনে করি যে তার রাজনৈতিক দক্ষতার বিরাট বড় একটা সফলতার জায়গা হচ্ছে যে প্রায় ৮,০০০ কিলোমিটার বা ৬,০০০ মাইল দূরে থেকেও একটা দলকে কিভাবে সুসংহত রাখা যায়, সংগঠিত রাখা যায়, দলের গঠনতান্ত্রিক কার্যক্রম পরিচালনা করা যায়, নেতৃত্ব দেওয়া যায়, এবং এত নির্যাতন কষ্টের পরও দল থেকে একটা মানুষও বেরিয়ে যায় না, সেই আদর্শিক জায়গা দলের জন্য এই ভালোবাসা তৈরি করার ক্ষেত্রে ওনার একটা অসাধারণ দক্ষতা আছে। তবে আসলে এটা অবাক করে দেওয়ার মতো ঘটনা যে এত ১৭ বছরে নির্যাতন বলেন, এক উল্টা পাশে আবার লোভ, বিভিন্ন ধরনের অফার বলেন, এত কিছু করেও কোনোভাবে এই দলকে কোনো মানে ভাঙ্গন ধরাতে পারলো না এই দল। সেটা আসলে কোন দক্ষতার বলে, মানে কোন বলের মাধ্যমে উনি ধরে রাখলেন? আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তিনি তার বাবা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার মা। জিয়া রহমান স্যার এই দেশের জন্য স্বাধীনতার ঘোষণায় শুধু করেছেন তা বলবো না, যতগুলো ক্রান্তি লগ্ন এসেছে, যখন স্বাধীনতার ঘোষণা তো অন্যদেরই করবার কথা ছিল, তিনি দায়িত্বটা নিয়েছেন। তিনি বলেছেন যে আমি মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিচ্ছি। সেই মুহূর্তে তিনি নিজের জন্য যেরকম একটা ফায়ারিং স্কোয়াডের ইনভিটেশন দিয়েছিলেন, দাওয়াত দিয়েছিলেন, ঠিক তেমনি পরিবারটাকে করেছিলেন সবচেয়ে বড় বিপদগ্রস্ত। মানে সবাই জেনে গেল যে জিয়া রহমান নামে একজন মেজর স্বাধীনতার ঘোষণা করেছে, ফলে স্বাভাবিকভাবে বেগম খালেদা জিয়া এবং একেবারে শিশু আরাফাত রহমান কোকো এবং আরেকজন শিশু তারেক রহমান হলো বাংলাদেশের সবচাইতে অনিরাপদ পরিবারের ৩ জন সদস্য, যারা মানে পাকিস্তানিদের আক্রমণের লক্ষ্যবস্তু হওয়ার জন্য বাবা ঘোষণা দিয়ে দিয়েছেন যে আমি সেই ব্যক্তি এবং তার পরিবারেরও। তো সেই পরিমণ্ডল থেকে যখন একটা পরিবারের একজন সদস্য বিকশিত হয়, এবং তারপরে উনি দেখেন যে বাংলাদেশের রাজনীতিতে যে সমস্ত বিচ্যুতিগুলো ছিল সেগুলো তার বাবা সেগুলোকে অপসারণ করেছেন, একদলীয় শাসন ব্যবস্থার জায়গায় বহুদলীয় গণতন্ত্র এনেছেন, বাংলাদেশকে অর্থনৈতিক একটা সমৃদ্ধি দিয়েছেন, ঝুলি তরাবিহীন বাংলাদেশকে উনি একটা স্বনির্ভরতার বাংলাদেশ নিয়ে গেছেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা এনেছেন, মধ্যপ্রাচ্যে আমাদের শ্রমশক্তির রপ্তানির পথ খুঁজেছে, আমাদের গার্মেন্টসের শিল্প বিকশিত হয়েছে। মাকে দেখেছেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপসীন ছিলেন, ৮৬ নির্বাচনে যারা বলেছেন যে জাতীয় বেঈমান হবে, তারা নিজেরা গিয়ে সেই ফাঁদে পা দিয়েছেন বা নিজেরা স্বেচ্ছায় গেছেন। বেগম খালেদা জিয়া যাননি, তিনি বলেছেন যে দেশের বাইরে তার কোনো ঠিকানা নেই। এমন যেন তারেক রহমানও ওটাই বলেন যে আমার তো এই বাংলাদেশের বাইরে তাদের কোনো আশ্রয়স্থল নেই। তো ফলে সবার আগে বাংলাদেশ বা বাংলাদেশের প্রতি তাদের যে ভালোবাসা, সেই ভালোবাসা তার নেতাকর্মীদেরকে উজ্জীবিত করে। যে যখন দেখে যে একজন নেতা বা নেত্রী তিনি এতটা দেশের জন্য নিবেদিত, তো ফলে তার দলের নেতাকর্মীদের তো সেই জায়গায় সেই পথ অনুসরণ করতে কোনো সমস্যা নেই।
এর বাইরেও যদি আমরা অন্য তারেক রহমানকে একটু আবিষ্কারের চিন্তা করি, সেটা আসলে কি বলবো, আপনি তো খুব কাছে থেকে দেখছেন আমি একজন তারেক কাছে থেকে দেখছি রহমানকে। মানে কি, আমরা সবাই যেরকম দেখি ওরকমই আমি কতগুলো জিনিস বাইরে অ্যানালিসিস করার চেষ্টা করি। যেমন কখনো যখন আমরা নিজেরা যখন ছোট পরিসরে যখন কথা বলি, তখন হয়তো বলি যে আপনি ফিরে এলে আমাদের সাথে অন্য সহকর্মীরা যারা আছেন তারা বলে যে আমরা একসাথে একদিন খাবো বসে। একটা এরকম মানে পরিমণ্ডলের কথা হতেই পারে যখন আমরা কাছাকাছি থাকি। তো সেখানে অনেকে বলে যে আমি এটা রান্না করতে পারি, আমি এটা রান্না করতে পারি, বলে যে আপনি আসলে আমরা আপনাকে কই মাছ রান্না করে খাওয়াবো, কেউ যদি বলে যে আপনাকে সর্ষে ইলিশ খাওয়াবো, এরকম। তো উনি বলেন যে আমি তো খাওয়ার ব্যাপারে খুব বেশি ভোজন রসিক, এটা তো বলতে পারবো না, 1 নম্বর। আর 2 নম্বর, আমি তো কোনো রান্না জানি না। উনি তখন অকপটে বলেন যে আপনারা থালা বাসন যেগুলো এঁটো করবেন ওটা আমি পরিষ্কার করে দেবো, কারণ এই কাজটা আমি খুব ভালো পারি এবং এই কাজটা আমি এখানে বেশ ভালোভাবে করছি আর কি। তো সুতরাং একজন, যেটা বলছিলাম আমি শুরুতে, যে সাধারণের মধ্যে একটা অসাধারণ মানুষ, অসাধারণের মধ্যে সাধারণ মানুষ যেভাবে বলেন,